আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন গ্রেপ্তার। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড নাজমুল করিম খান জানান, শুক্রবার মহানগরীর দক্ষিণখানে আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর শনিবার ১৬ জন, রোববার ৬৫ জন, সোমবার ১০০ জন, সোমবার দিনে ৭৩ জন এবং মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় ৮১ জন সহ এই ৪ দিনে সর্বমোট ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সবাই আওয়ামী লীগের নেতাকর্মী এবং বেশিরভাগই বিভিন্ন অপরাধী। এরপর জানাবো, কোনো শয়তানি যেন পালাতে না পারে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কোনো অপরাধীকে রাস্তা, বাজারে বা মাঠে ময়দানে দেখতে চাই না। এদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এদিকে রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ১৭ এপ্রিল। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। এবারে জানাবো, হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার ৯৮ রাজনৈতিক। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যাবার পর দেশে হিন্দুদের উপর বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে। তবে সব হামলার ৯৮ ছিল রাজনৈতিক কাজ। পুলিশ অধিদপ্তর থেকে সব তথ্য নিশ্চিত করেছে। এদিকে আদানিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের। আদানিকে ভারতে অবস্থিত তাদের ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, ৩ মাসেরও বেশি সময় ধরে আদানি বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ করে আসছে। শীত মৌসুমের পর গরমের সময় বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বাড়বে। আদানি বর্তমানে ৮০০ মেগাওয়াট সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি থেকে মাত্র ৮০০টি পাঠাচ্ছে, কিন্তু ১৬০০ মেগাওয়াট আগে পাঠাতো। এবার আদানিকে নতুন করে আবারও ১৬০০ মেগাওয়াট পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তা না হলে বিদ্যুতে ভয়ানক লোডশেডিং পড়তে পারে। এবং সর্বশেষ জানাবো, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, বললেন কমিশনার সানাউল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে আরও ৮১ জন গ্রেপ্তার। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে অভিযান মেট্রোপলিটন পুলিশ পরিচালনা করছে। এলাকায় ৬৯ জন এবং জেলা পুলিশের অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন কমিশনার ড নাজমুল করিম খান জানান, শুক্রবার মহানগরীর দক্ষিণখানের আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার পর শনিবার ১৬ জন, রোববার ৬৫ জন, সোমবার ১০০ জন, সোমবার দিনে ৭৩ জন এবং আজ মঙ্গলবার মেট্রোপলিটন ও জেলায় ৮১ জন সহ ৪ দিনে মোট ৩৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আরও বলেন, আটককৃতরা সবাই ফ্যাসিস্ট সরকারের দোসর ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৭৩ জনের মধ্যে ৪২ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড নাজমুল করিম খান। অপারেশন ডেভিল হান্ট পরিচালনার পর থেকেই দেশব্যাপী ডেভিল ধরার যে কার্যক্রম শুরু হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ডেভিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। যখনই আমরা মনে করব যে ডেভিল শেষ হয়ে গিয়েছে, তখন আমাদের এই কার্যক্রম স্থগিত করা হবে। কোনো শয়তানি যেন পালাতে না পারে স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা কোনো অপরাধীকেই রাস্তা বা বাজারে, মাঠে ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতা আনতে চাই, তাদের বিচার নিশ্চিত করতে চাই। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টের বিষয় বলবো, কোনো শয়তানি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালিয়ে না যেতে পারে। আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার পরিবেশের উপর গুরুত্বপূর্ণ আইন প্রয়োগ বিষয়ক পরামর্শ কর্মশালায় তিনি এসব কথা বলেছেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হল জনগণের জালমাল নিরাপত্তা নিশ্চিত করা। ফ্যাসিবাদ ও তার দোসর দুষ্কৃতকারী, নৈরাজ্য সৃষ্টিকারী এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু তাদের দোসররা দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেছেন, তারা এদেশের জনগণের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে অবৈধ সম্পদের মালিক হয়েছে। যারাই তাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তাদের দেশদ্রোহী আখ্যা দিয়েছে। দলীয় বাহিনী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে লেলিয়ে দিয়েছে। অন্যায়ভাবে মামলা দিয়ে হেনস্থা করেছে। এদেরকে এখন ধরার সময় এসেছে। এদেরকে ধরে ধরে আইনের আওতায় আনতে হবে। রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন 17 এপ্রিল। বাংলাদেশ ব্যাংকের থেকে রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 17 এপ্রিল দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডির প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করা হয়েছে। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লক্ষ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এই ঘটনায় একই বছরের 15 মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টস এর উপপরিচালক জুবাইর বিন হুদা অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশোধনী 2015 এর 4 সহ তথ্য প্রযুক্তি আইন 2006 এর 54 ধারায় ও 389 ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তদন্ত করছে। এই মামলার প্রতিবেদন থেকেই জানা গেছে, এই মামলার বিষয়ে আগামী 17 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এদিনে মামলার রায় প্রকাশ করা হবে। হাসিনার পতনের পর হিন্দুদের উপর হামলার 98 ভাগই রাজনৈতিক। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে। তবে এসব হামলার 98 ভাগই ছিল রাজনৈতিক। গতকাল সোমবার প্রকাশিত মানবাধিকার সংস্থা অধিকারের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, শুধু হিন্দু সম্প্রদায় নয়, বিভিন্ন জায়গায় জায়গায় মুসল্লি সম্প্রদায়ের মাজার ভাঙা ও হামলারও ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের উপর হামলার 1415টি অভিযোগ দায়ের হয়ে গেছে। এর মধ্যে 98.4% রাজনৈতিক, 1.59% ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক কারণে। এসব ঘটনায় 88টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 70 জন। অধিকার বলছে, গত বছর প্রতিবেদন প্রস্তুতকালে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন ঘটে। জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা আন্দোলন শুরুর পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় হাসিনা। জুলাই আগস্টের এই অভ্যুত্থান দমন করতে গিয়ে হাসিনা সরকার ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাশীল ও দলের নেতাকর্মীরা এ সময় আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গণহত্যা চালায়। এই গণহত্যার কারণে দেশব্যাপী মানুষ গণ অভ্যুত্থান ঘটায়। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার আশুলিয়া পুলিশ আন্দোলনকারীদের হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে দিয়েছে। যাত্রাবাড়িতে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হয়। চলতি বছর 15 জানুয়ারি পর্যন্ত গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শিশুসহ 834 জন নিহত হয়েছে। আহতদের মধ্যে ছাত্র শ্রমিকদের পাশাপাশি আছে দিনমজুর। আন্দোলনকে কেন্দ্র করে 44 জন পুলিশ সদস্য আহত হয়েছে।